এখন একটা কথা তো সবসময় বলে যে পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না। এবং পৃথিবীতে যতগুলো স্ট্যান্ডার্ড ফিক্সড হয়েছে, প্রতিটা মানুষের মধ্যে একটা পাগলামি ছিল দেখি স্ট্যান্ডার্ড ফিক্স হয়েছে। কোনো সাধারণ মানুষ এরকম না যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, খেলাম দিলাম, অফিসে চলে গেলাম, বাসায় চলে আসলাম, এভাবে আসলে স্ট্যান্ডার্ড ফিক্স হয়নি। কেউ তো একটু ডিফারেন্ট ভেবেছে, কেউ তো একটু পাগলামি করেছে, ওখান থেকেই কোনো না কোনো একটা রেকর্ড বের হয়ে এসেছে। তো আমার রেস্টে শেষ হয়ে যাবার পরে আমি যখন মোজা খুলেছি, খোলার পরে এখান থেকে লাফ দিয়ে জোক আর কি বের হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে যে আমার যে সক্সটা পরেছিলাম সেটা আমি যখন পানিতে রেখেছি এটা পুরো লাল হয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে, মেয়েরা তো এমনিতে একটু ভয়ভীতি পায়। তারপরে আবার ট্রেল রানার হয়েছি আমরা, তো সেই জায়গায় তেলাপোকা দেখলেই আমাদের গা শিউরে ওঠে। সেই জায়গায় একটা বন্য প্রাণী রাত্রেবেলা চোখ লাল এরকম জলজল করে উঠেছে এবং সেই জায়গাটাতে এসে ও চিৎকার। এখন আমিও মেয়ে, সেও মেয়ে, আমি কি করতে পারি সেই সময়? এটা অসহায় মতো আমি হাসতে হাসতে এখন বলছি, বাট সিচুয়েশন তখন কিন্তু হাসির মতো ছিল না। পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত সুন্দর, জীবনটা এভাবে হয়তো বা আমরা কখনো কখনো খুঁজে পাই নতুন করে, নতুন প্রকৃতির মাঝে কিংবা নতুন গন্তব্যের মাঝে। সুপ্রিয় শ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন সবাইকে আমন্ত্রণ করছি আমি আরজে হাসিব। লেটস গো উইথ আরজে হাসিব শো, অর্থাৎ সোমবার রাত 9টাতে একেবারে ঠিক সময় আপনারা কিন্তু হাজির হয়ে যান, আপনারা জানান দেন, আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করি নতুন জায়গা নিয়ে। নতুন বিশেষ মানুষ এসে আমাদেরকে হয়তো বা তার গল্পটা বলেন, সেটা আপনারা শুনে কিছুটা উপকৃত হন এবং অনেকেই হয়তো সেই জায়গা সম্পর্কে আগ্রহ আরও দ্বিগুণ হয়ে যায় যখন একটা মানুষ চমৎকার করে তার অভিজ্ঞতাগুলো শেয়ার করে। লেটস গো ট্রাভেল শো আসলে সবসময় আপনাদেরকে চায়, ঢাকা এফএমের এই উদ্যোগ সবসময় আপনাদেরকে কিছুটা হলো কানেক্ট করতে চায়। ট্রাভেলিং ইজ নট লাইক যে এটা আসলে কখনোই বিলাসিতা না, এটা আসলে আপনাদের জীবনের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজ আমরা একেবারে ব্যতিক্রম বলবো না, তবে পুরো বিষয়টাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করবো, হুইচ ইজ রিয়েলি কানেক্টেড উইথ ট্রাভেলিং। সো আবারও বলছি, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে শুনছেন সারা বাংলাদেশে, একইভাবে আমাদেরকে কিন্তু ফেসবুকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/iloveDhakaFM, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/DFM904। অর্থাৎ ঝটপট যুক্ত হয়ে যান এবং আজকের এই বিশেষ অতিথি আমাদের সাথে শেয়ার করবেন তার অসাধারণ কিছু গল্প। তার আগে বলছি, যে বিশেষ মানুষের কাছে আমি যাব, নামের আগে বিশেষণ দিলে অনেক কিছু দিতে হয়, শুধু একটা কথাই বলবো, একজন নারী প্রমাণ করছেন নিজের দেশকে অনেক দূর নিয়ে যাচ্ছেন, রিপ্রেজেন্ট করছেন সারা ওয়ার্ল্ডের কাছে। আমি একেবারে ডিরেক্ট আপুর কাছে যাব। নওশিন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, আপনি কেমন আছেন? অনেক বেশি ভালো আছি, এবং একজন বাংলাদেশি একজন মানুষ যে এত কিছু করছেন, একজন নারী হয়ে এত প্রতিবন্ধকতার মাঝেও, সেই ছোট্ট বিষয়টা আপনার মুখ থেকে শুনতে চাই আপু। আচ্ছা, বেসিকলি আমি আসলে এত আপনার মতো বিশেষণ অ্যাড করে বলতে পারছি না, কজ আমি আমার জায়গা থেকে করি সবসময় লিমিটটা ক্রস করার জন্য। আমার কাছে মনে হয় যে স্কাই ইজ দ্য লিমিট, বাট মানুষের যদি মানে কোনো মোটিভ থাকে আর কি, সেটার কোনো আসলে গুড মোটিভের কোনো লিমিট নেই আর কি। তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি আমার এই পাহাড়ি ট্রেলে রানটা স্টার্ট করা। আর আপনাদের শোটা যেহেতু ট্রাভেলের ওপর বেস করে, সো আমার প্রথমে ট্রাভেলের উপরেই মানে ফ্যাসিনেশন ছিল। আমার দেখা যেত যে বাংলাদেশে বান্দরবন হোক, বিভিন্ন জায়গার যে মানে ট্রেকিং রুটগুলো আছে, এখান থেকেই স্টার্টটা হয়। তো তারপরে আস্তে আস্তে বিভিন্ন ধরনের গ্রুপ, এটার সাথে অ্যাক্টিভিটিস, এবং ছোটোখাটো দেখা যায় যে আমাদের ট্রাভেলের সাথে যারা রিলেটেড তারা তো সবাই স্পোর্টসের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। এবং আমাদের মধ্যে এখন বলা হয় যে যারা এভারেস্টে মানে পারফর্ম করে থাকেন আর কি, মানে সামিট করে থাকেন, তাদেরকে এক্সট্রিম স্পোর্টসের ভেতরে আওতায় যাতে নিয়ে আসা হয়, এটা প্রায় বলা হয়। সো আমি আসলে মানে হাইকিংয়ের দিকেই আস্তে আস্তে ঝুঁকছিলাম। সেখান থেকেই আস্তে আস্তে দেখলাম যে এখানে দৌড়ানোও যায় পাহাড়ে। তো প্রথমে এই দেশের বাহিরে ট্রাভেল করার স্টার্ট করলাম 2023-তে ফার্স্ট আমি স্টার্ট করি। তখন মোটিভটা ছিল ট্রাভেল করা, ঠিক আছে, ট্রাভেল করব, দেখব। শুনেছিলাম যে লাদাখ নাকি অনেক সুন্দর, শুনেছিলাম যে এই জায়গাটাতে অনেক বলে কি যে উঁচু উঁচু পাহাড় আছে, এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট মোটরেবল পাস বলা হয় লাদাখকে, এবং এটার টপ হচ্ছে সম্ভবত 17,000 ফুট প্লাস হবে, এবং এটাকে বলে খারদুংলা টপ আর কি। তো খারদুংলাতে বেসিক্যালি এগুলোতে ট্রাভেল করতে গেলাম, এবং অ্যাট দ্য সেম টাইম সবাই বললো যে এখানে একটা খুব প্রেস্টিজিয়াস রেস হয়, তো তুমি যেহেতু কম বেশি এটার সাথে রিলেটেড আছো, চলো যে পারফর্ম করে আসি।
তো এখান থেকেই আসলে ট্রাভেল প্লাস স্পোর্টস দুটোই আমার একসাথে কানেক্ট হলো এবং এই জায়গা থেকেই আমার জার্নিটা স্টার্ট হলো। থ্যাংক ইউ High সো মাচ। altitude-এ। আমি শুরুতে অনেকগুলো চমক কিন্তু আপু বলে দিয়েছেন, আবারও বলছি যারা দেখছেন এই মুহূর্তে তারা কিন্তু আজকের এই শো থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নওশিন আপুর মুখ থেকে শুনবেন, যেটা কখনো আপনার এক্সপিরিয়েন্স হয়নি কিংবা শোনাও হয়নি। সো বলছি আমরা কথা বলবো, আপু কিন্তু ম্যারাথন করছেন, দেশের বাইরে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, দেশকে রিপ্রেজেন্ট করছেন। হাই অ্যালটিটিউড যে শব্দটা খুবই ইম্পর্ট্যান্ট, এই মানুষটার সাথে আসলে খুব অটোমেটিক কানেক্টেড, যেটার এক্সপ্লেনেশন আপু দিবেন। তারপর আমি ছোট করে বলছি, উনি এই পর্যন্ত প্রায় 3টা জায়গা, রাইট, বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে যে ইন্ডিয়া, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে আসলে উনি হাই অল্টিটিউড যেই এক্সপিরিয়েন্স ম্যারাথন আছেন সেটা করেছেন, এবং সেই জায়গাটাও খুব ইম্পর্ট্যান্ট। হাই অল্টিটিউড আমরা কখন বলি? 3000 উপরে যখন সেটা উচ্চতা উপর যখন সেটা হয় তখনই সেটাকে আমরা সেভাবে কাউন্ট করি, কিন্তু বিলো দ্যাট এটাকে সেভাবে কাউন্ট করা হয় না। সো সি লেভেল থেকে আমরা দেশে যেটা আমরা কিন্তু সি লেভেল বলা হয় এটাকে, সি লেভেল থেকে এই বিশেষ মানুষ সে অর্জনটা আসলে করে দেখাচ্ছেন, সে সাহসটা করে দেখাচ্ছেন এবং কন্টিনিউ সেটা করছেন। এটা এই পর্যন্ত আমি বলতে পারি সদ্য বাংলাদেশে উনি নওশিন আপুই প্রথম করছেন, মানে কন্টিনিউ করছেন আর কি। সো এই যে জায়গাটা, আমি হাই অল্টিটিউড এই জিনিসটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, হাই অল্টিটিউড নিয়ে আমি ভাই আপনি একটু আগে কিছুক্ষণ আগেই বলেছেন যে 3000 মিটার এটা হতে হয় আর কি, আদারওয়াইজ এটাকে হাই অল্টিটিউড হিসাবে বলা হয় না। তো আমার যতগুলো রেস আছে, যেমন লাদাখে আমি যখন পারফর্ম করছি ওখানে আমার ম্যারাথন করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সি লেভেল থেকে 11,000 ফুট প্লাস ওপরে। তো Oh my God. 11,000 ফুট ওপরে, এবং যত উপরে উঠতে থাকবেন তত বেশি আপনার যেটা প্রবলেম হয় সেটার জন্য হলো যে অক্সিজেন রিলেটেড প্রবলেম হবে, আপনার ব্রিদিং ইস্যুস, আপনার মাথা ব্যথা, আরও অনেক কিছু আছে। বেসিক্যালি অক্সিজেনটা তখন আমরা কম পাই, এবং অক্সিজেনের স্বল্পতা হলে আমাদের ব্রেনে নানান ধরনের সমস্যা তৈরি হয়। তো আমরা যারা দৌড়বিদ, আমাদের দৌড়াতে নিয়ে এমনিতেই অনেক অক্সিজেনের দরকার পড়ে, আমরা হাঁসফাঁস করতে থাকি, পুরোটা সময় দৌড়াতে থাকি। তো সেই সময় গিয়ে যখন আমি লাদাখে গেলাম, যার পরে দেখলাম সেখানে আমার নর্মালি দাঁড়িয়ে থেকে ব্রিথ করতেই কষ্ট হচ্ছে। Oh my God. তো সেই জায়গা থেকে আবার দৌড়াবো 42 কিলোমিটার। তো সেই জায়গায় ওখান থেকে যখন মানে লাদাখে গেলাম, 42 কিলো দৌড় শুরু করার পরে ইটসেলফ মনে হলো যে এটা একটা অ্যাচিভমেন্ট, এবং নিজের এগেনস্টে নিজের একটা যুদ্ধ ঘোষণা করে দিলাম যে ওকে ফাইন, এটা একটা চ্যালেঞ্জ। এবং আমি এতদিন বাংলাদেশে রেস করেছি এবং আমি এরপরে লাদাখে করলাম। সো আমার কাছে মনে হলো আমি যেন নিজের চোখে নিজেকে একটা অন্যভাবে দেখছি আর কি। এবং সে জায়গা থেকে আমার আরেকটা বিষয় মনে হলো যে অল্টিটিউডে যাবার পরে সাধারণ যে রেসগুলো আমাদের দেশে হয়ে থাকে, মানে সি লেভেলে যেগুলো রেস হয়ে থাকে, সেগুলোর মধ্যে খুব বিশেষ পার্থক্য নেই, দূরত্বের কোনো পার্থক্য নেই, কিন্তু উচ্চতাতে গিয়ে যখন অক্সিজেন লেভেল কম হচ্ছে, ওর মধ্যে আপনি যখন করছেন বারবার বলছেন যে না আরেকটু হয়ে যাচ্ছে। এই যে নিজের মনটাকে যে শক্ত করার যে ব্যাপারটা, আস্তে আস্তে নিজের মনটা শক্ত হওয়া শুরু হয়ে গেল, এবং একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে তখন এই রেসটা কমপ্লিট করে তখন দেশে আমি ব্যাক করি আর কি। এবং এটার পর থেকে আর আমি থামিনি আসলে, যত দিন গড়িয়েছে তত মনে হয়েছে কি যে না, আর একটু যদি উপরে যাওয়া যায়, আর একটু যদি নিজেকে চ্যালেঞ্জ করা যায়। এই চ্যালেঞ্জ করতে করতেই আসলে হাই অল্টিটিউড রেসগুলোতে পারফর্ম করছি। একটা চমৎকার কোশ্চেন অল অফ এ সাডেন আমার মাথায় আসলো, সেটা হচ্ছে এই যে কাজগুলো করছেন, একদম উচ্চতায় অত উপরে গিয়ে দৌড়ানো, ম্যারাথন করা, জি, ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল কেউ বলেনি যে একটা পাগলামি? হ্যাঁ, সবাই বলে যে এটা আসলে পাগলামি, এবং এই পাগলামিগুলো কেন করছি। এখন একটা কথা তো সবসময় বলে যে পাগল ছাড়া কিন্তু দুনিয়া চলে না। এবং পৃথিবীতে যতগুলো স্ট্যান্ডার্ড ফিক্সড হয়েছে, প্রতিটা মানুষের মধ্যে একটা পাগলামি ছিল দেখি স্ট্যান্ডার্ড ফিক্স হয়েছে। কোনো সাধারণ মানুষ এরকম না যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, খেলাম দিলাম, অফিসে চলে গেলাম, বাসায় চলে আসলাম, এভাবে আসলে স্ট্যান্ডার্ড ফিক্স হয়নি। কেউ তো একটু ডিফারেন্ট ভেবেছে, কেউ তো একটু পাগলামি করেছে, ওখান থেকেই কোনো না কোনো একটা রেকর্ড বের হয়ে এসেছে। আমার কাছে তখন আসলে রেকর্ড তো না, আমি তখন বুঝতে পারলাম যে আমার মধ্যে একটা পাগলামি আছে। তো ওকে যাই একটু এই পাগলামির লেভেলটাকে একটু আরেকটু দেখি, আরেকটু কি, এইভাবে করতে করতে আসলে এগোচ্ছি। অনেরা আসার আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে নিউটন যখন দেখলেন আপেলটা নিচে পড়লো, উনি আসলে ভাবলেন যে এটা কেন নিচে পড়লো। হ্যাঁ, ইনিশিয়ালি তখন বললো যে এটা কোনো আসলে কাজ কিনা, এটা কেন করছে, সেখান থেকে 3টা সূত্র তৈরি, সেই জায়গা থেকে আসলে অনেক কিছু বের হয়ে আসলো। যেমনটা আপনি শুরুতে বলেছিলেন যে মনে হলো যে মানে আপনি উচ্চতায় উঠবেন, একটা সময় ম্যারাথন করবেন, সেটা আবার ওই লেভেলে গিয়ে সি লেভেল থেকে গিয়ে, এই যে উদ্যম একজন নারী হয়ে, এটা আপনাকে সবচেয়ে বেশি কোন জিনিস ইন্সপায়ার করেছে? আমার কাছে ইন্সপায়ার করেছে যে আমি যখন কোনো রেসে যাই, এই ধরনের রেসগুলোতে যাবার পরে, আমার রিসেন্ট একটা রেসে গিয়েছি আমি, তখন খুব
উঁচুতে, আমি টপে তখন মানে উঠে গেছি। তো ওই সময়টাতে একজন লন্ডনের একজন ব্যক্তি ছিলেন, উনি লন্ডন থেকে এই রেসে পার্টিসিপেট করতে আসেন। তো ওনার সাথে আমি কোথায় ছিল? লন্ডন থেকে উনি নেপালে এসেছিলেন। নেপালে, আচ্ছা। জি, তো টপে উঠবার পরে এখন ওই সময় তো আমাদের মানে ওয়েদারটা খারাপ হয়ে আসছে। তো যাবার পরে ওনার সাথে আমার দেখা হওয়ার পরে তখন উনি আমাকে বলছে যে ও তুমি চলে এসছো। সে আমাকে দেখেছিল আমি অনেক পেছনে, তো আমি আস্তে আস্তে তার কাছে মানে ডিস্টেন্স কাভার করে তার পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে সে তখন আমাকে তখন পরিচয় জানতে চাইলো যে আমি কোথা থেকে। আমি বললাম যে আমি বাংলাদেশ থেকে। বলে তুমি বাংলাদেশ থেকে? আমি বললাম যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে। বলে যে তোমাদের ওখানে পাহাড় আছে? আমি বললাম যে হ্যাঁ আছে, কিন্তু হাই অল্টিটিউড নেই। বলে হাই অল্টিটিউড নেই, তুমি নেপালে কতবার এসেছো? তো আমি বললাম যে নেপালে এটা আমার ফার্স্ট টাইম আসে, আমি এটাতে পারফর্ম করতে এসেছি। তো তখন বলতেছে তুমি মানে বাংলাদেশ, তুমি সি লেভেল থেকে তুমি এখানে আসছো? দ্যাট গেভ আস সারপ্রাইজড। আর তুমি বলো তুমি বাংলাদেশ থেকে এসছো। আমার তখন মনে হলো কি আচ্ছা এই কথাটার জন্য আমি আবার যাব, ঠিক আছে আমি আবার যাব, আমি আবার পারফর্ম করব। এবং এটাই না, এটার পরে আমি সেকেন্ড আরেকটা যেটাকে বলা হয় ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ, যেটাকে হোকা চিয়াংমাই। তো তখন রাত 8টা বাজে এই রেস্টের সময়, তখন হংকং থেকে একটা লোক আর কি, সে আর আমি একসাথে তখন আমরা ডাউন হিলে নামছি। ইউটিএমবি তেও হচ্ছে নেপালে হয়েছিল না, ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজ যেটা, এটা থাইল্যান্ডে হয়েছিল। ওকে ওকে ওকে। তো এই রেস্টেতেও আমার যেটা অভিজ্ঞতা গেছে যে আমি তখন নিচের দিকে নামছি এবং তখন খুবই স্ট্রাগল চলছে আমার, যে এত রাস্তা খারাপ যে আমার মানে পা খুব মানে ব্যথা করছে আর কি, ওই সময় খুব কষ্টই হচ্ছে। এবং এত উঁচু নিচে এত শেকড় যে একটু চোখ সরে গেলে আমি হয়তো উল্টে খেয়ে পড়ে যাব। তো ওই সময়টাতে তখন আমি স্টেপ খুব দেখে শুনে আস্তে আস্তে করে নামছি এবং তখন পেছন দিক থেকে কার জন্য হেডল্যাম্পের একটা আলো আসছে এবং কে যেন আমাকে পেছন থেকে বললো ম্যাডাম আপনি টেনশন করেন না, আমাকে ইংলিশে তখন বলছে। তো আমি তখন আওয়াজ পেলাম যে, আমি বললাম ওকে। বললো যে আই এম ফ্রম হংকং, তুমি কোথা থেকে? আমি বললাম বাংলাদেশ থেকে। তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? আমি বললাম যে ফ্লাই করে আসছি। তুমি ফ্লাই করে এখানে কি করতে আসছো? আমি বললাম যে এই যে তোমার সাথে দৌড়াচ্ছি। তুমি এখানে দৌড়াতে এসছো? তো এটা নিয়ে আমার সাথে সেকেন্ড টাইম যখন হলো, প্রতিবার যখন যাচ্ছি সবাই যখন বলে তুমি বাংলাদেশ থেকে সি লেভেল থেকে তুমি এই রেসগুলোতে করতে আসছো, এই যে যখন কথাগুলো বলে যে তাদের চোখে মুখে বিস্ময়টা আমি যখন দেখি, ইটসেলফ তখন আনন্দ লাগে। এবং যখন বলে কি তুমি বাংলাদেশ থেকে এসছো, তখন আমার কাছে মনে হয় কি যে আচ্ছা এই মানুষটার কাছে একটু হলো তা আমি একটা শো করতে পারলাম, একটা পজিটিভিটি শো করতে পারলাম। ও আমাকে দেখছে যে আমি বাংলাদেশের স্ট্রেংথ হিসেবে এসেছি, ও কিন্তু আমাকে দেখছে না যে আমি জাস্ট ট্রাভেল করতে, আমাকে স্ট্রেংথ হিসেবেও দেখছে আমাকে। এবং আমাদের দেশ থেকে অন্যান্য দেশে যেতে আপনি জানেন যে ট্রাভেল কস্টটা মোটামুটি কিন্তু ভালোই পড়ে যায়। এবং সেই জায়গা থেকে ওরা তো জানে, আমাদের তো পার্শ্ববর্তী দেশ ওরা, তো ওরাও জানে আমাদের এই বিষয়গুলো। তো সেই জায়গাগুলো থেকে যখন অ্যাপ্রিসিয়েট করছি, এটাই মোটিভ করছে যে আচ্ছা ও আমাকে স্ট্রেংথ হিসেবে দেখে, একটা পজিটিভ হিসেবে দেখছে। তখন আমার কাছে মনে হয় যে হোয়াই নট, ট্রাই করি, একটু যাই, একটু চেষ্টা করি। এবং এই জায়গাগুলো থেকেই দেখা যায় যে একটার পর একটা করে রেস, এরকম হাই অল্টিটিউড রেসগুলো যে থাকে, যদিও থাইল্যান্ডে হাই অল্টিটিউড ধরা হয় না, নেপালেরটা ধরা হয়ে থাকে। নেপাল, ইন্ডিয়াতে আছে আরও কিছু জায়গাগুলোতে। তো এই জায়গাগুলোতে গিয়েও দেখা গিয়েছে যখন আমি রেস কমপ্লিট করে আসি, আমাকে অনেক দেশের মানুষজন এসে তখন এরকম বুকে জড়িয়ে এনে এরকম করে বলে যে দেখো তুমি খুব একটা আউটস্ট্যান্ডিং কাজ করে ফেলেছো। তখন আমার কাছে মনে হয় কি যে এই যে আমরা বলি যে আমাদের কান্ট্রি টু কান্ট্রি ডিভাইডেশন আছে, আসলে রেস মানে স্পোর্টসে কোনো ডিভাইডেশন বলে কিছু নেই। আমাদের তখন মনে হয় সবাই আমরা এক ব্লাড, আমাদের সবার এক এথিক্স, আমরা সবাই এক, স্পোর্টসের মোটিভটাই এক। তো ওই সময়টা এসে তখন আমার কাছে মনে হলো যে যে জিনিসটা সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসছে, এটাই তো ভালো। এক্স্যাক্টলি, সেখানে আসলে ভাগ বিভাজন করার আসলে কোনো কিছুই নেই। তো স্পোর্টস আমার কাছে মনে হয় যে এটার সাথে কালচার কানেক্ট করছে, একটা দেশের সাথে আরেকটা দেশের মানুষকে কানেক্ট করছে। আমি যখন যাচ্ছি, আমাকে গতবার কে জানি একটা জায়গায় গিয়েছে, গিয়ে আমার নাম বলেছে যে সরি সে বলেছে সে বাংলাদেশ থেকে। তো আমাকে ওই লোকটা জিজ্ঞেস করেছে যে তোমাদের দেশে একটা মেয়ে আছে নশ এভাবে বলেছিল। তো তখন বলে কি নশেন আপুর কথা বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ উনি এসেছিল আর কি। তো এই যে আমার তার সাথে কমিউনিকেট হওয়ার কারণে সে আমাকে একটা পজিটিভ ধারণা করছে, তো ইটসেলফ এটা একটা অ্যাচিভমেন্ট না? হ্যাঁ, তো তখন আমার কাছে মনে হয় যে স্পোর্টসটার এই জায়গাতে এসে আমি যখন আমার দেশকে একটা পজিটিভভাবে রিপ্রেজেন্ট করছি, ইটসেলফ এটা আমার নিজের কাছে অ্যাচিভমেন্ট। আমাকে ভালোবাসা থেকে বড় কথা যে বাংলাদেশ থেকে একজন এসেছিল, তখন আমার কাছে না এটা আমার কাছে ডিফারেন্ট একটা কিক দেয় যে আমি আমার দেশকে এইভাবেও তো তুলে আনতে পারছি। এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এটা আমি আপনার সাথে খুব চমৎকারভাবে কানেক্ট করতে পারি, বিকজ আমার পড়াশোনা ছিল ইন্ডিয়াতে। তো যখন আমি
হোস্টেলে ছিলাম, আমার হোস্টেলের মধ্যে মোট 18টা দেশের স্টুডেন্ট ছিল। জি আই এম দ্য ওয়ান হু কেম ফ্রম বাংলাদেশ। সো আমার ওয়ার্ডেন আমাকে কলেজ হে বাংলাদেশ, মানে আমার নাম উনি খুব কম উচ্চারণ করতো। ইটস কল লাইক উনি হয়তো মজা করে বলতো, বাট এই যে শব্দটা এটা আসলে অন্যরকম একটা প্রাপ্তি। যেমন 16 ডিসেম্বর, 26শে মার্চ যে জি, ইয়েগুলো জি, হতো, জি, তখন জি। আমরা সেলিব্রেট করতে যেতাম, সবাই আসতো। এটা আসলে আপনি দেশের বাইরে গেলে বর্ডার ক্রস করার পর আসলে সেই ফিলটা কানেক্ট করা যায়। সুপ্রিয় শ্রোতা, আমরা শুনছিলাম নরসিংদীপুরের সেই বিশেষ অভিজ্ঞতা, এবং আপনারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে আছেন ঢাকা FM 90.4 শুনছেন, এবং একইভাবে দেখছেন। আমাদের ইউটিউব ঠিকানা হচ্ছে youtube.com/ilovedhakafm, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakafm, ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/bfm904। অর্থাৎ অভিজ্ঞতার সাথে কিন্তু হারাবো, একইভাবে কিন্তু আমরা আপুর এই যে ম্যারাথন দৌড়ের সাথে আমরাও কিন্তু দৌড়াবো আসলে কীভাবে যাওয়া যায়। এই জায়গা সম্পর্কে আপু সহজ করে জানবো যে এখানকার খরচটা কেমন হয়, কিংবা হচ্ছে যে অনেকগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব, এবং ওইখানটায় যাওয়ার পর আপনার এই কালচার যে বিষয়টা ছিল, ওইখানকার মানুষের আচার ব্যবহার, কিংবা ওখানকার ট্রিট করা খাবার দাবারের বিষয়গুলো কেমন ছিল সেটা জানার আগে, যেটা আমার মাত্র কিছুক্ষণ আগে অফিয়ার যখন আমরা কথা বলছিলাম যে লাদাখের যে উচ্চতায় আপনি ওঠার পর সবাই সমস্যুরে হচ্ছে বলছিল বাংলাদেশ, এবং এই জায়গাটা একটু জানতে চাচ্ছিলাম আপু ছোট করে। আচ্ছা, আমরা সবাই জানি আমাদের দেশে একটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে, এবং প্রতিটা দেশেরই ন্যাশনাল ফ্ল্যাগ আছে। হ্যাঁ, তো কম বেশি আমি মনে করি যে যারা আমাদের এই দেশটাকে ধারণ করেন, ঠিক আছে, ফ্ল্যাগ ধরার মধ্যে ইটসেলফ একটা অন্যরকম রেসপন্সিবিলিটিস ক্রিয়েট হয়ে যায়, একটা প্রাউড তৈরি হয়ে যায় নিজের মধ্যে যে নিজের দেশের ফ্ল্যাগ। এবং অনেকগুলো, আপনি একটা বড় দেশে গেছেন, হ্যাঁ, আপনার নিজের দেশ কিন্তু না, আপনি একটা অন্য দেশে গেছেন। ধরেন আমি যেরকম ইন্ডিয়াতেই গিয়েছি, এখন ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট কিন্তু ইন্ডিয়ারই হবে, এটাই স্বাভাবিক। তো সেই জায়গার মধ্যে আপনি যখন লাল সবুজ পতাকা নিয়ে ঢুকছেন, এবং তারা আপনার দেশকে রিকগনাইজ করছে যে ফ্রম বাংলাদেশ, আমার বিব নাম্বার নিয়ে নওশিন শারমিলি ফ্রম বাংলাদেশ, এইভাবে যখন বারবার করে বলছে, তো একটু ইমোশনাল লাগছে। হ্যাঁ, তখন আমার কাছে মনে হয় কি যে এই যে নিজের দেশের এই যে ফ্ল্যাগ নিয়ে ঢুকছি, আমার দেশকে রিকগনাইজ করছে, আমি একটা ক্ষুদ্র মানুষই, আমি একটু হলেও তো মানুষজনকে জানাতে পারলাম যে আমার দেশে এই ফ্ল্যাগটা, এই ছোট্ট একটা দেশ যার মধ্যে অনেক কিছুই আছে, আমিও সেটা থেকে বিলং করি, এবং আমি যে জানানটা দিতে পারলাম যে আমার দেশটা আছে এরকম, এবং এই দেশের অনেক ভারী ইতিহাস আছে। এবং সেই জায়গাগুলো থেকে তখন আমার কাছে মনে হলো যে এই বাংলাদেশ শব্দটা যতবার আমার কাছে নেয়, আমি যাব, অনেকবার যাব, বারংবার যাব, এবং আমি চেষ্টা করব, যতদিন পারি আমি চেষ্টা করব আর কি এটার সাথে লেগে থাকার। খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলেন, আমি সেটা ফিল করছি। ইট ওয়াজ 2023 ইফ আই এম নট রং, দ্যাট টাইম আই ওয়াজ ইন ইন্ডিয়া। আমি হচ্ছে লাদাখে গিয়েছিলাম, কাশ্মীরে গিয়েছিলাম। আমি যখনই যেখানে যাই অলওয়েজ হচ্ছে আমার ফ্ল্যাগটা ক্যারি করা হয়। স্টিল আমি একজনকে দিয়েও আসছি, বাংলাদেশের একজন স্টুডেন্টকে। আমি ফ্ল্যাগ ক্যারি করে আমি গুলমার্গে যাচ্ছিলাম আমরা, কাশ্মীরের। তো এভাবে একটা ছবি তুলছিলাম সবাই মিলে। ট্রাস্ট মি, উইথিন এ 10 মিনিটস মোর দ্যান 15 পিপল জাস্ট কাম অ্যারাউন্ড মি। মানে এটা যে কি অদ্ভুত রকম ভালো লাগা, দি পিপল ডাজন্ট নো মি হু আই অ্যাম অ্যাকচুয়ালি। আমাকে জড়াই ধরছে। এখনও আমার মনে হয় আঙ্কেল সবসময় আমার ট্রাভেল শো দেখেন, আঙ্কেল হয়তো কানেক্ট করতে পারবেন। এই আঙ্কেল আমাকে ওই দিনের পতাকা যখন আমাকে জড়াই ধরছে, ওই দিন থেকে চিনেন। জি, আঙ্কেলের নাম বলছি না এই মুহূর্তে, আঙ্কেল অবশ্যই সেটা দেখলে হয়তো মনে করতে পারবেন। এবং উনি একটা ভিডিও করছেন যে বাবা আসো, আমি একটা, মানে আমার বাবার বয়স অনেক বয়স্ক উনি। সো এই যে কথাটা বললেন না, মানে এটা আমি তখন ফিল করতে পারছি। এবং ওরা আমাকে জিজ্ঞেস করেনি কই থেকে আসছে, কি আসছে, কিচ্ছু না। এবং আমাদের সবাইকে বলছে যে তোমরা সবাই আসো, আমরা সবাই স্টুডেন্ট ছিলাম, তোমাদের সবাইকে আজকে পার্টি খাওয়াবো, ইস্যু করবো। এটা অন্যরকম একটা ভালো লাগার। এটা এক্সপ্লেনেশন আসলে যতক্ষণ পর্যন্ত না রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করা না হয়, ততক্ষণ পর্যন্ত আসলে এটা বলাটা টাফ আসলে। এনিওয়েজ, আমরা আবার একেবারে টপিকে, মানে মূল জায়গায় ফিরছি আপু। ওই সময়ে মানে এই যে প্রসেসটা যখন প্ল্যানিংটা মাথায় আসলো, ফার্স্ট স্টেপগুলো, সাপোজ আমাদের অডিয়েন্সের কেউ একজন হয়তো চাচ্ছে যে আপনার মতো হয়তো এরকম একটা হাই অ্যালটিটিউড ম্যারাথনে জয়েন করা কিংবা এই কাজগুলো করার জন্য তার গাইডলাইনটা কী হতে পারে, এবং সেটা কস্ট অ্যামাউন্টটা কেমন হতে পারে, সেটা সম্পর্কে যদি একটু সামারাইজ করতে পারবো। ওকে, প্রথমে বলি যে আমরা যখন স্পোর্টসে অনেকেই বলে যে দৌড়ের জন্য করে আসলে আহামরি কোনো কিছু তেমন দরকার পড়ে না, এটা ঠিক। বাট আপনি যখন একটা মানে এরকম রেসগুলোতে পার্টিসিপেট করবেন, তার আগে প্রথমে আপনার প্রয়োজন হচ্ছে একটা প্রপার ট্রেনিং প্ল্যানে যেতে হবে। তার জন্য করে আপনার হয় যারা অনেক দিন ধরে রান করছেন, যারা সিজনড রানার আমি বলি,
তাদের কাছে পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী একটা গাইডলাইন ফলো করে, বিশেষ করে অল্টিটিউডে যারা ট্রেনিং করতে যাবেন, আমি মনে করি যে তাদের জন্য করে এলিভেশন গেইন বা অল্টিটিউডে সার্ভাইভ করার মতো কিছু এক্সারসাইজ আছে, সেই জিনিসগুলো করে যাওয়া। এবং খরচের যে ব্যাপারটা বললেন, যে এটা যখন আপনি এই ধরনের ইন্টারন্যাশনাল রেসেসগুলোতে যাবেন, ডেফিনেটলি সেটার জন্য একটা খরচ আপনার বিয়ে করতে, এবং এটা এক দুইবার শখের বসে ঠিক আছে, যেমন আপনি যখন এটাকে আস্তে আস্তে নেক্সট লেভেলে নেওয়া শুরু করবেন, তখন আপনার রেস টু রেস আপনার ফুড নিউট্রিশন প্ল্যান ডিফারেন্ট হয়, আপনার ট্রেনিং ডিফারেন্ট হয়ে যায়। ওকে। এবং তার সাথে সাথে এই রেসগুলো করার জন্য কিছু গিয়ার আপডেট করতে হয়। যেমন আমি এখন ট্রেলে পারফর্ম করি দেখে আমার ট্রেলের শুজ হতে পারে, আমার ট্রেল রিলেটেড যে ধরনের নিউট্রিশনগুলো নিতে হয় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। তো সেই জিনিসগুলো আপনার এই যে জার্নিটাকে স্মুথ করে। যেমন আপনি ওপরে যখন পাহাড়ে উঠছেন, তখন সব কিছু যদি নিজে ক্যারি করে ওঠেন, তখন অনেক টাফ হয়ে যায় না? তখন দেখা যদি আপনি সাথে একটা পোর্টার নিয়ে নেন, তখন দেখা যায় কি আপনার ওই যে ওজনটা যেটা একটু ডিভাইড হয়ে গেল, আপনি তখন একটু স্মুথলি চলতে পারছেন। ঠিক রেসের ক্ষেত্রেও আমাদের কিছু গিয়ার মেনটেন করতে হয়, কিছু নিউট্রিশন প্ল্যান, তারপরে পুরো বছর একটা রেসকে টার্গেট করে আমাদের একটা ট্রেনিং করতে হয়, এবং সেই ট্রেনিংটার জন্য করে আমাদের বেশ একটা ভালো অঙ্কের টাকা যায়। তো এই জিনিসগুলো যখন একটা রেসে যাবেন, এই খরচগুলো হয় আর কি, এবং এই জিনিসগুলো প্ল্যান করে আস্তে আস্তে ওই রেসের দিকে এগোতে হয়। আদারওয়াইজ দেখা যায় যে আপনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল লেভেলের রেসে যাচ্ছেন, তো আমাদের তো সবার চেষ্টাই থাকে যেন আমরা সর্বোচ্চ দিই। যদিও পাহাড় খুব মানে আনসার্টেন, এখানে আপনি কিছু বলতে পারেন না কখন কি হতে হবে আর কি। তো যে কোনো রোড হোক অথবা ট্রেলে যান, এটার জন্য করে একটা প্রিপারেশন এবং খরচের একটা বিষয় আছে, বেশ ভালোই খরচ পড়ে। আপনি যত বেশি হায়ার স্টেপে আপনাকে নেবেন, তত খরচের সংখ্যাটা বাড়তে থাকে। ইটস অ্যারাউন্ড হাউ মাচ? যদি আমি বলি যে লাদাখ হয়তো বা 1 লাখ প্লাস সামথিং এটাতে হয়ে যায়, বাট আমি যেহেতু এখন হাই অল্টিটিউড ট্রেনিং মানে ট্রেনিং সহ শুধু রেসের জন্য রেজিস্ট্রেশন ফি এবং যাতায়াত থাকা খাওয়া সহ হয়তো 1 লাখ সাফিসিয়েন্ট। কিন্তু যদি আপনি যেমন নেপালে হাই অল্টিটিউড যে রেসগুলো থাকে, যত উপরের দিকে উঠে থাকে, সেটার জন্য করে গিয়ার্সগুলো আমাদের কেনা। এবং আমি সবসময় একটা কথা বলি যে যখন কোনো রেসে যাবেন, সেই রেস স্পেসিফিক গিয়ারগুলো সবসময় কিনবেন। এরকম না যে ঠিক আছে আমার এটা দিয়ে চালিয়ে নিব, আমি এটা করবেন না, কজ আপনি জানেন না যে ট্রেল সবসময় আমি বলি যে আনসার্টেন, এখানে কখন কি হবে। বেস্ট থেকে বেস্ট গিয়ারগুলো রাখাটাই শ্রেয়। এবং অ্যাট দ্য সেম টাইম এই রেসগুলোতে যত আপনি বললাম তো যত হাই লেভেল চুজ করবেন, যেমন ইউটিএমবি ওয়ার্ল্ড সিরিজে করতে গিয়ে রেজিস্ট্রেশন ফি অ্যারাউন্ড দেখা গেছে যে আমার 40K পড়ে গেছে শুধু রেজিস্ট্রেশন ফি। এবং থাইল্যান্ডে আমরা জানি যে থাকা খাওয়ার কস্ট বেশি, আর যেহেতু আমি অ্যাজ এ ফিমেল হিসেবে যাই, তখন আমার জন্য করে আসলে গ্রুপ ওয়াইজ সবার মধ্যে থাকা তো পসিবল হয় না, তখন আমার জন্য আবার দেখা যায় যে আলাদা করে থাকা খাওয়ার এটার কস্টিংটা বেড়ে যায়। তো তখন দেখা যায় যে এটা 3 লাখ 4 লাখসে হিট করে যায় আর কি, আস্তে আস্তে বাড়তে বাড়তে। তো যত আপনি মানে ওয়ার্ল্ড সিরিজের মতো রেসগুলো বা প্রেস্টিজিয়াস যে রেসগুলো, মেজর রেসগুলো, যেমন রোড রেসের ক্ষেত্রে কিছু মানে মেজর রেস আছে ওয়ার্ল্ডে, মনে হয় 8টা রেস হয়ে থাকে। তো এই রেসেসগুলোতেও যখন যাবেন, সব কিছুর ক্ষেত্রেই কস্ট বেশ আছে এটার ক্ষেত্রে। এবং ট্রেনিং তো আলাদাই থাকলো, শুধু রেসে যাওয়া থাকা খাওয়ার কস্টই অনেক। এবং সারা বছর যে আপনি ট্রেনিং করছেন, সেটার আন্ডারে আপনি নিশ্চয়ই কোনো কোচের আন্ডারে করছেন, এবং আপনি খাওয়া দাওয়ার প্যাটার্ন আমাদের স্পোর্টস পার্সনদের কিন্তু ডিফারেন্ট হয়, একটু ডিফারেন্ট বলতে গেলে মেনটেন বলতে গেলে যে একই খাবারই খাচ্ছি, জাস্ট একটু ভেঙে চুটে ডিফারেন্টভাবে একটু হয়তো বা পোর্শনটা বাড়িয়ে নিচ্ছি, কিছু পোর্শন কমিয়ে ফেলছি। আর মন চাইলো যে না আজকে একটু ব্রেড বা কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়লাম, সকালে গিয়ে দৌড়ালাম, ব্যাপারটা তা না। আপনি সকালে দৌড়াতে যাবেন থেকে তার আগের দিন আপনার খাওয়া ভালোভাবে মানে ইয়ে করতে হবে আর কি, প্রস্তুত করে আপনি খেতে হবে, এবং এসে যাতে আপনার রিকভারিটা ভালো হয় সেটার জন্য খাওয়া দাওয়া, আপনার ট্রেনিংয়ের জন্য জিম বলেন বা একটা কোচ বলেন, এটার জন্য খরচ তো আলাদা আছেই। এটা সারা বছর ধরেই থাকে একজন অ্যাথলেটের, কন্টিনিউ প্রসেস আর কি। সো যত আপনি লেভেল আপ করবেন, তত এটার কস্ট আসলে বাড়ে। এই মুহূর্তের জন্য একটা চমৎকার কোশ্চেন আমার মাথায় আসেছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য বিটার এক্সপিরিয়েন্স। আমি যদি বলি এটা আসলে পুরো গল্পটাই বিটার এক্সপিরিয়েন্স বলতে চাই, কারণ এভরি স্টেপ ইউ উইল টেক দ্য চ্যালেঞ্জ অ্যান্ড ইউ নেভার নো যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট। সো আপনাকে কোনটা বেশি নাড়া দেয় এই পুরো লাদাখ এবং নেপালের যে জার্নিটা ছিল? আমাকে সবচেয়ে বেশি আসলে যদি বলেন যে আমি যখন দেখি যে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি রেসের ভেতরে, কোনো কারণে যদি ওয়েদার ফল করে যায়, তখন আসলে কিছু করার থাকে না, আপনি প্রকৃতির এগেনস্টে কিছু করতে পারবেন না।
তো আমার লাস্ট রেসেও যখন আমি গিয়েছিলাম মঞ্জুশ্রী ট্রেলে, তো তখন আমি পাহাড়ের টপে উঠে গেছি এবং ওই পাহাড়ি জায়গাগুলোতে বন্য প্রাণী এবং বলাই আছে এখানে বাঘও আসতে পারে, এখানে সাপও আসতে পারে। এবং আমি দেখছিলাম যে যখন পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টি হয়, আপনারা সবাই খুব কমনলি জানেন যে বান্দরবনেও যারা গিয়েছেন সেটা হচ্ছে যে জোকের কামড়ে এটা খান নাই এমন হতে পারে না। এটা কি ওই জায়গাতেও থাকে এরকম? হ্যাঁ, তো আমি যখন পরপর 2টা রেসে গিয়েছি, বৃষ্টি হচ্ছে, যত বৃষ্টি হচ্ছে তত জোক, এবং লাফিয়ে লাফিয়ে আমি দেখছি আমার জুতার ভেতরে ঢুকছে আর কি। এবং আমার জুতার ভিতরে ঢুকছে এবং আমি বুঝতে পারছি আমার চোখের ভিতরে, আমার কিছু করার নেই, আমি ওকে ধরতে ধরতেই ও ঢুকে গেছে। এবং আমি তারপরে বুঝতেছি যে পায়ের ভেতরে কিছু একটা আছে, যেটা আছে। তো আমার সাথে একজন তখন ট্রেলে ছিল, বলছে যে নসীন তুই একটু দাঁড়া, তোর জুতাটা একটু খোল। আমি বললাম দেখ সময় হাতে নেই, আমাদের ট্রেলে 1 সেকেন্ড আসলে সময় নষ্ট করার মতো থাকে না, বিকজ ট্রেলে আপনার সাথে কখন কোন সিচুয়েশন হয়, যত উপরে উঠছেন ওয়েদার হয় খারাপ করছে, উপরে উঠছেন আপনার শরীর খারাপ করা শুরু করছে, আপনার অক্সিজেন লেভেল কমছে, তখন আপনার ইউ ডোন্ট নো। তো ওই সময়টাতে আমি যাওয়ার পরে একটা সার্টেন টাইমে আসবার পরে আমার যখন থামতে হইলো, তখন আমাকে বলছে তুই একটু জুতাটা খুলে দেখ কোথায়। আমি বললাম কি ওকে আর তুই পাবি না, ও গেছে। তো আমার রেস্টটা শেষ হয়ে যাবার পরে আমি যখন মোজা খুলেছি, খোলার পরে এখান থেকে লাফ দিয়ে জোক আর কি বের হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে যে আমার যে সক্সটা পরেছিলাম সেটা আমি যখন পানিতে রেখেছি, এটা পুরো লাল হয়ে গেছে এবং আমার সাথে আরও কিছু ছিল, এগুলো পুরো এমন লাল লাল হয়ে গেছে রক্ত বসে, যে পরবর্তীতে সেটা তো আর ইউজ করার মতো না, দাগ হয়ে গেছে আর কি। তো এটা একটা। এবং পাহাড়ে যাওয়ার পরে আমার সাথে একজন ছিল, সে তখন চিৎকার করে উঠেছে ভয়ে, হঠাৎ করে রাতের 2টা বাজে তখন, মনে হয় 2টা না 1টা বাজে, এবং পাহাড়ে তখন শনশন করে আওয়াজ হচ্ছে। মানে রাত্রেবেলা পাহাড় যে আরও ডিফারেন্ট হতে পারে, তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স ছিল অত টপে উঠে। সেখানে গিয়ে হঠাৎ করে ওই মাঝরাতে আমরা 2টা ফিমেল, এবং খুব স্বাভাবিকভাবে মেয়েরা তো এমনিতে একটু ভয়ভীতি পায়, তারপরে আবার ট্রেল রানার হয়েছি আমরা। তো সেই জায়গায় তেলাপোকা দেখলেই আমাদের গা শিউরে ওঠে, সেই জায়গায় একটা বন্য প্রাণী রাত্রেবেলা চোখ লাল এরকম জলজল করে উঠেছে, এবং সেই জায়গাটাতে এসে ও চিৎকার। এখন আমিও মেয়ে, সেও মেয়ে, আমি কি করতে পারি সেই সময়? এটা অসহায় মতো আমি হাসতে হাসতে এখন বলছি, বাট সিচুয়েশন তখন কিন্তু হাসির মতো ছিল না। তখন আমি জাস্ট শুধু একটা কথা বলছিলাম নিজেকে যে নসীন, পৃথিবীতে সব কিছু এক্সিস্ট করে, তুই মাথা থেকে বের করে ফেলে। এবং তখন আমি, ওর নাম ছিল মধুরিমা, ওকে বলছি মধু তুই আমার হাতটা দে, আমার হাতটা ধর, আমি আমার সাথে আয়, তোর ফোনটা দে। তো বলছে তোর ফোনও তো আছে। আমি হ্যাঁ আমার ফোন আছে, ওই সময় একটু ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম। তখন আমি কী করলাম, ফোন ছেড়ে দিয়ে, তখন ওই সময় বন্য প্রাণীর কিন্তু চোখ আমাদেরকে স্টিল দেখছে। আমরা কি প্রাণী ছিল সেটা আমরা ফাইন্ড আউট করতে পারিনি, এটা মানে চোখ করছিল, লাল টাইপের ছিল এবং দাঁত বের করেছিল, এটা মাংসাশী প্রাণী যেরকম দাঁতগুলো খুব ধারালো হয় সেরকম ছিল, এবং চোখটা লাল ছিল। এবং ওভারঅলি আসলে মনোযোগ সহকারে যে দেখবো ওইদিকে মাইন্ড নিতে চাচ্ছিলাম না, আমি ওকে বারবার ওইদিকে মাইন্ড দেওয়ার দরকার নেই। তখন কি করলাম, ফোনটা বের করে ওর মধ্যে আমি গান ছেড়ে দিয়েছি। আমি বললাম যে একটা ভালো গান ছেড়ে দেই, ও ভয়ে দেখে ধর্মীয় বিভিন্ন গান ছেড়ে, তুই ওটা বাদ দে, আমরা একটা আইটেম গান ছেড়ে দিই। আমি লিটারেলি ফোনটা নিয়ে ওই সময় গান ছেড়ে দিয়ে ওর মধ্যে, ওর হাত ধরে আমি গান গেতে গেতে ওর সাথে উপরে উঠছি, এবং ও কাঁপছে, ও উঠতে পারছে না। তো এটা আমার কাছে একটা মানে ভয়াবহ সিচুয়েশনতে গেছে। এবং আরেকটা জিনিস আমার মনে আছে যে সম্ভবত কোনো সাপ হতে পারে এটা। তখন আমি ট্রেলে একা, আমি নামছি এবং সাইড দিয়ে সাপ গেলে একটা সরসর করে আওয়াজ হয়। এতদিন ধরে যেহেতু ট্রেলে রান করি, অন্তত কোন প্রাণী কিভাবে গেলে কেমন আওয়াজ হয় এটা কিছুটা ধারণা হয়ে গেছে। আমি নামতে নিয়ে তখন এরকম করে সরসর করে নামছে। আমি জাস্ট শুধু নিজেকে বললাম যে নসীন ওদিকে তাকানোর তোর কোনো চান্সই নেই, তুই দেখ যে তোর সামনে হচ্ছে যে খাই। অ্যাকচুয়ালি আমি যে সাইড দিয়ে নামছি তখন এটা হচ্ছে যে একটা পাহাড়ের সাইড দিয়ে যে সিঁড়িগুলা নেমে যাচ্ছে, তো ওই সময় সাপ নামছে না কি নামছে দেখার চান্স নেই। কিন্তু এগুলো আসলে ওর্স্ট এক্সপিরিয়েন্সই আমার জন্য, যে আপনি জানেন না যে ওর সামনে এসে যদি কেউ ফোনা তুলে দাঁড়ায়, অথবা কোনো প্রাণী এসে যদি আপনার সাথে অ্যাগ্রেসিভলি বিহেভ করে, সো সব কিছুই তো ভয়। আর আরেকটা ওর্স্ট এক্সপিরিয়েন্স ছিল, সেটা হলো পাহাড়ে ওঠার পরে যখন একটা সার্টেন পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমার সিকনেস ধরে যাচ্ছে অল্টিটিউডের। এই পাহাড়ে অল্টিটিউডে যত ওপরে উঠতে থাকবেন তত দেখা যায় আমাদের অক্সিজেনের সমস্যাটা শুরু হয়, এবং ব্রেনে প্রবলেম হওয়ার কারণে ডাবল দেখা শুরু হয়ে যায়। তো এর মধ্যে একটা মজার ঘটনা হচ্ছে যে আমি ওপরে উঠতে নিয়ে তখন আমি বুঝতে পারছি
যে আমার ব্রেনে মধ্যে কিছু প্রবলেম হচ্ছে, হ্যালুসিনেট করা শুরু করে দিয়েছি আমি একটু মানে কাঁপছে। আমি যখন সিঁড়ি দিয়ে উঠছি তখনই আমার কাছে মনে হচ্ছে যে একবার আমি এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি। তো ওই সময়টাতে এসে হঠাৎ করে মনে হচ্ছে কি যে প্রচণ্ড ভমিটিং শুরু হবে আর কি। Oh my God. তো ওই সময়টাতে আমাকে বলা হয়েছিল যে ওই সময়টাতে যেন আমি বেশি ফোর্স না করি, প্যানিক যাতে না করি, এবং একটু স্থির হই, এবং সাথে আদা থাকে, আদার একটা ছোট্ট টুকরা নিয়ে আমি পকেটে রেখেছিলাম, হাইড্রেশন ব্যাগ আমরা ক্যারি করি, ওখান থেকে নিয়ে মুখের মধ্যে দিয়ে চুপ করে কিছুক্ষণের জন্য একটু পজ দিলাম। দিতে নিয়ে আমি বসে থাকতে থাকতে আমি হঠাৎ করে মানে পুরো ট্র্যাকে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে, তো ভাতের ক্ষুধা, বাংলাদেশি তো ভাত আলু ভর্তা এগুলোর ক্ষুধায় মরে যাচ্ছি, এবং পুরো ট্র্যাকে আমি ভাত পাইনি। তো ওই সময় বসে আমার হ্যালুসিনেশনের কারণে কি হলো, আমি হঠাৎ করে গন্ধ পাচ্ছি, শুকনো লঙ্কার গন্ধ পাচ্ছি, আলু ভর্তার গন্ধ পাচ্ছি। আমি একটু মতো গিয়ে বলছি, শোন আশেপাশে কোথায় বাড়ি আছে, বুঝতে পেরেছিস, মনে হয় কোথাও আলু ভর্তা চলে, কই কোথায় বাড়ি তুই দেখছিস? তখন চারিদিকে তাকিয়ে দেখি তো বাড়ি তো দূরের কথা, এই সিঁড়িটা দিয়ে কোথায় শেষ হবে এটাই আমরা ধরতে পারছি না। শুধু 3 কিলোমিটার পথ ছিল। আমি ঘড়ির দিকে বারবার তাকিয়ে দেখছি যে 3 কিলো, কিছুতেই ঘড়িতে ডিস্টেন্স বাড়ছে না। উঠছি কিন্তু ডিস্টেন্স বাড়ছে না। এর মধ্যে আমার হ্যালুসিনেশন হলো, ওরও হ্যালুসিনেশন হওয়া শুরু হয়ে গেল। তো ওই জায়গাগুলোতে গিয়ে এটা কি তখন জেনারেলি হয়? সবারই হয়, এবং ওখানে গিয়ে ওই রেসে সবারই দেখা গেছে যে অনেকের অনেক অভিজ্ঞতা গেছে, সবাই হাসতে হাসতে শেয়ার করেছি। বাট যখন হচ্ছিল তখন একদমই ভাল লাগছিল না, তখন গা মাথা ঘুরে চক্কর দিয়ে পড়ে যাচ্ছি, আরেকদিকে মনে হচ্ছে যে একটু ভাত পেলে খাবার এরকম। ওরা তো শুধু নুডলস অফার করছে, সুপি নুডলস বা একটু থুকপা টাইপের খাবার মানে অফার করছে আর কি, কিন্তু আমার তো আর ওটা চলছে না, আমার দরকার তখন খাবার, মানে ভাত দরকার। তো এই যখন রেসগুলো করি তখন খাবারের একটা কষ্ট, আপনি কন্টিনিউয়াসলি ট্রেল করছেন। আমরা শুধু জেল খাচ্ছি, পানি খাচ্ছি, হয়তো বা বুথগুলোতে যদি তরমুজ দিচ্ছে সেটা খাচ্ছি, অথবা খেজুর দিচ্ছে, যেগুলো থাকছে সেগুলোই খাচ্ছি। কিন্তু আর যদি ভাত ওরা দেয় বা এরকম কিছু একটা কার্বোহাইড্রেট দেয় তাহলে তো হলোই, আর না হলে তো কোনো কথাই নেই, এটার উপরেই বেঁচে থাকি পুরোটা সময়। মাই গড। মানে যারা আর আমার থেকেও বড় বড় ডিস্টেন্সে রান করেন, 100 মাইলে যারা 161 কিলোমিটার বা 100 কিলোমিটার যারা দৌড়ান, তারাও সেম প্রসিডিওরেই যান, এবং এই পুরোটা সময় যতক্ষণ আমরা থাকি আমরা কোনো স্ট্রং ফুড কিন্তু ওই সময়টা রাখি না, আমরা এগুলোর উপরেই থাকি, হালকা খাবারগুলো, এবং ওটার ওপরেই, এবং ওটা খেয়ে আমরা সার্ভাইভ করতে পারবো, এটা আমরা বারবার মাইন্ডকে রিমাইন্ডার দিই যে খাচ্ছি আর বলছে আমরা ওকে ঠিক আছে। এর মধ্যে কোন খাবারটা সবচেয়ে এনার্জি দেয়, মানে কোন খাবারটা আপনারা ক্যারি করেন বেশি? আমরা চেষ্টা করি যে কার্বোহাইড্রেট জাতীয়, অর্থাৎ যে জেল থাকে ওটার মধ্যে তো কার্ব থাকেই, তাছাড়া যদি একটু মানে কি বলে নিজেদের সাথে কিছু পিনাট বার যেটা থাকে এরকম কিছু প্রোটিন বার থাকে, হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো একটু ক্যারি করি সাথে, এটা কাজে দেয়। এবং এগুলো খেয়েই পুরোটা সময় 24 ঘন্টা, মানে অনেকে যাচ্ছে যে 36 ঘন্টাও যাদের রেস্ট টাইম থাকে, যে 36 আওয়ার 42 আওয়ার্স যাদের, তারা কিন্তু এটা খেয়েই থাকে। ওখানে কিন্তু এমন না যে ভাত বা এরকম বুফে টুফে থাকে, এরকম থাকে যখন আপনি শেষের দিকে চলে আসছেন আর কি, তখন একটু পুথের দিকে এসে খাবার দাবারের পরিমাণটা বাড়ানো হয়। আদারওয়াইজ প্রথম দিকের বুথগুলোতে যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়। বিশেষ করে আবার রেস টু রেস ভ্যারি করে, একটু বলে রাখি, থাইল্যান্ডে যখন গিয়েছি এই রেসটা যেহেতু মানে একটা মেজর রেস, এখানে দেখা গেছে যে ম্যাসিভ খাবার দাবারের আয়োজন থাকে। বাট নেপালে যখন গিয়েছি ততটাই ওটস এক্সপিরিয়েন্স, দেখা গেছে বড়ই দেওয়া আছে, বিস্কিট দেওয়া আছে, মানে এগুলো খেতে হবে। তো তখন কিছু ছোলা দেওয়া আছে, তখন আমাকে ওরা বলে, পাহাড়ি যারা আছে বলেছিল যে দেখো তুমি যেহেতু পাহাড়ে এসেছো, এখানকার খাবার খেয়েই তোমার বডিকে অ্যাডাপ্ট করাতে হবে, এটাই নিয়ম। পাহাড়ে যদি আপনি সার্ভাইভ করতে চান পাহাড়ি খাবারই খাবেন, বাংলাদেশি খাবারে কি খেয়ে এসেছেন মেজবান এটা ভুলে যেতে হবে। হ্যাঁ, অভিজ্ঞতার আসলে শেষ নেই। আমি যদি বলি বেটার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে মনে হচ্ছে আপু বলতে থাকুক, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা কথার ধরনই মনে হচ্ছে এখানেই আসলে আরেকটা কোনো বেটার এক্সপিরিয়েন্স আসছে। তো এই তিক্ত অভিজ্ঞতাটা আসলে মধ্য দিয়ে আসলে এই যে চ্যালেঞ্জটা নেওয়া, এটা আসলে অনেক বড় 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 অর্জন আমি বলতে চাই, এবং বাংলাদেশের জন্য একটা অর্জন। সময়ের প্রান্ত বলছে একেবারে এই মুহূর্তে শেষ করতে হচ্ছে, তবে গল্প এখানেই শেষ নয়। আমরা আবার আরেকটা পর্ব আসছি, এবং আরও চমৎকার কিছু গল্প নিয়ে আপুর মুখ থেকে আমরা শুনবো। নওশিন আপু তার বিশেষ গল্প আমাদের সাথে শেয়ার করবেন। আগামী পর্ব একেবারে ঠিক রাত 9টায় সোমবারে আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী সোমবার রাত 9টায়।